আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিলের রানী গল্পের 17 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। শ্রাবণ রনির সাথে কথা বলার সময় রুমে কাব্য আসে। শ্রাবণ এই মুহূর্তে কারোর সামনে এই বিচার নিয়ে কথা বলতে চায় না, তাই রনিকে বলল পরে ফোন করছি। ওকে স্যার। শ্রাবণ ফোন রেখে দিয়ে কাব্যকে বলল এখানে বসো। কাব্য ভয়ে ভয়ে বসলো। শ্রাবণের মুখের কোণে হাসি ফুটিয়ে বলে উঠল, কি যেন বলছিলে? কই কিছুই তো বলিনি। আসলে তোমাকে তো মেসেজ দিয়েছিলাম, কিন্তু তুমি তো সেদিকে কোনো খেয়ালই করলে না। বললে যে সবার সামনে বলতে, তাই বলে দিলাম। শ্রাবণ হেল ভাব নিয়ে বলল, এগুলো রাখ। আর নেহাকে কি বলেছিলি রে? কোন নেহা? হিয়ার বান্ধবী নেহা? ও কি বলবো? ওর সাথে কি আমার দেখা হয়েছে নাকি? আমরা যেই দিন হিয়াদের বাড়িতে গেলাম তখন নাকি ওদের আমাদের সাথে পরিচিত হতে এসেছিল, তখন তুই ওর সাথে বাজে বিহেভ করেছিলে। কাব্যর মস্তিষ্ক তখনকার কথা মনে পড়লো। সেই দিন তো ও ইচ্ছা করে বাজে বিহেভ করতে চায়নি, এর কারণও ছিল। এর থেকেও বড় বিষয় এই কথা আবার তার বড় ভাইয়ের কানে চলে এসেছে। এ তো ভাবাভাবি বাদ দিয়ে কাব্য বলল, ভাইয়া ওর সাথে বাজে বিহেভ করারও কারণ ছিল। কি কারণ শুনি? আমার মাত্রই ওইখানে গিয়ে উঠেছিলাম, ভাবি চলে যাওয়ার পর ওই মেয়েটা এসে বলল যে আমাদের সাথে পরিচিত হবে। তুমি ভেবে দেখো, তখন আমার ফ্ল্যাট ছিলাম দুজন ছেলে, সেখানে কি করে একটা মেয়েকে অ্যালাউ করতাম? কিছু না হোক তবুও আমার বিবেককে বাঁধল। শ্রাবণ কাব্যের কাঁধে হাত রেখে বলল, বুদ্ধি আছে তোর। তাহলে খাবার টেবিলে ওই কথা বললে কোন দুঃখে? তুই তো আবার পায়ের স্পর্শও যেতে পারি। কাব্য হাসার চেষ্টা করে বলল, আসলে কেমন যেন লাগছিল তাই বলে দিয়েছি। শ্রাবণ বাঁকা হেসে বলে উঠল, আমি আবার এর সুদ এমন করেই নেব না, তোর বউ আসুক তখন দেখিস। কাব্য মাথা নেড়ে বলল, না ভাইয়া, এমন সুদ নিয়ে আমাকে সবার সামনে বেজ্জিত করার কথা ভেবো না প্লিজ। দেখা যাক কি হয়। আচ্ছা ভাইয়া, নেহার কথাটা কে বললো তোমাকে? কেন এমনি বললো না? নেহার সাথে দেখা হয়েছিল তখন বলল। ও তাহলে এখন যা। কাব্য চলে গেল। নিজের রুমে এসে বিড়বিড় করে বলল, এই মেয়ের আবার এই কথা বলতে হবে? ওর মাথায় কি বুদ্ধি নেই? কেন ওকে যে বলেছিলাম শুধু একবার দেখা হোক, আচ্ছা করে বকে দেব। শয়তান মেয়ে একটা। কাব্য চলে যেতে শ্রাবণ ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে গেল। রনির সাথে কথা বলে রুমে চলে এসে বিছানায় বসলো। কে বা কার মিলে এইসব করেছে সব বুঝতে পারছে, তবে এই সময় শ্রাবণের কোনো প্রতিক্রিয়া না দেখেই ভালো। ও দেখতে চায় এই পানি কত দূর গড়ায়। হিয়ার রুমে আসে না এখনো। আল্লাহ জানে এই বান্দায় আবার কোথায় গিয়েছে। শ্রাবণ বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেল। আজ যদি ও কোনো রকম গিয়ে ঘুমায় তাহলে ওকে আজকে সত্যি সত্যি আছাড় মারব। শ্রাবণ ড্রয়িং রুমে এসে দেখলো হিয়া টিভি দেখছে। মনে মনে বলল, আজকে বেঁচে গেলে যদি দেখতাম অন্য রুমে গিয়ে শুয়ে পড়েছে তখন একদম খবর করে ফেলতাম। শ্রাবণ হিয়ার পাশে এসে বসলো। হিয়া শ্রাবণের হাত আঁকড়ে ধরে শ্রাবণের কাঁধে মাথা রাখলো। শ্রাবণ জড়ানো গলায় বলল, বৌজান, এই তোমার আঙ্কেল ঘরে জামাই রেখে নিজে একা একা টিভি দেখছ? তখন তো খুব করে বললে যে আপনাকে ছাড়া থাকতে পারছি না, আপনাকে দেখতে ইচ্ছা করছে, আর এখন দেখছো না কেন? হিয়া শ্রাবণের গলা ঝাপটে ধরে বলল, আপনি তো এলেন, তাহলে আমার যাওয়ার কি দরকার? ছাড়ো, কেউ দেখে ফেললে আবারও তখনকার মতো লজ্জায় পড়ে যাব। এখন কেউ দেখবে না, সবাই ঘুমাতে চলে গিয়েছে। তাহলে তুমিও চলো। চলুন। হিয়া উঠে দাঁড়ালো, কিন্তু শ্রাবণ উঠল না। শ্রাবণ হিয়ার হাত ধরে পাশে বসিয়ে বলল, আচ্ছা হিয়া, এখন বলো কেন ফোনটা ভেঙেছিলে? কি নিয়ে এমন রাগ হলো? হিয়া হাসি মুখে বলে উঠল, আর বলবেন না তো, কেউ যেন কল দিয়ে বলল সে আপনাকে ভালোবাসে, আপনিও নাকি তাকে ভালোবাসেন, তাই রাগে ফোনটা ভেঙে ফেলেছি। যে বলেছিল কথাগুলো তা বিশ্বাস হয়নি তোমার? না, কেন বিশ্বাস হবে বলুন? আপনি আমায় ভালোবাসেন সেটা না কেউ আমাকে জানেনি। সে শুধু শুরু থেকে আপনাকে দেখছি। আপনি এক মুহূর্তের জন্য মনে হয়নি যে আপনি আমাকে ভালোবাসেন না, তাহলে কেন অন্যের কথা বিশ্বাস করব? শ্রাবণ হাসলো। যাক, তার বউজান যে তার ভালোবাসা বুঝতে পেরেছে এটাই অনেক। হিয়া টিভি অফ করে শ্রাবণের সাথে উপরে চলে এলো। শ্রাবণ দরজা লাগিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল, আর হিয়া দরজা লাগিয়ে এসে শুয়ে পড়ল। মিনিট পাঁচেক পর শ্রাবণ এসে শুয়ে পড়ল। হিয়া শ্রাবণকে জড়িয়ে ধরল। শ্রাবণ প্রথমে কিছু বলল না। হিয়া যখন শ্রাবণের ওপর উঠে নিজের শরীরের সমস্ত ভর ছেড়ে দিল তখন শ্রাবণ বলে উঠল, বউজান মুড আসছে কিন্তু সরো। যাই আসুক আমি সরব না। আমি সবসময় আপনার সাথে সাথে থাকবো, আপনি সবসময় আমায় ভালোবাসবেন। শ্রাবণ হিয়ার এই কথা মানে খুব সহজেই বুঝে নিল। হয়তো ওই মেয়ের কথাই এমন করেছে, জিএলএস হয়ে সবাইকে হাতছাড়া করেছে। এই মুহূর্তে
মুহূর্তে শ্রাবণ অগোছালো হয়ে হিয়াকে সরিয়ে দিয়ে বলল, যেই দিন তোমার এই মনের সন্দেহ দূর করে নকল মানুষটাকে সামনে আনবো সেই দিন আমি তোমাকে সবকিছু উজাড় করে ভালোবাসবো, এর আগে না। হিয়া মুখ ভেঙচি দিয়ে পাশ ফিরে শুল। শ্রাবণ হিয়াকে জড়িয়ে ধরে শুয়ে রইল, আবার হাত বাড়িয়ে ফোনটা খুঁজলো। ফোনটা না পেয়ে হিয়াকে ছেড়ে উঠে বসলো। পুরো বিছানা ফোন নেই, তাই বিছানা থেকে নেমে দরজা খুলে বের হলো। নিচে ড্রয়িং রুমে এসে দেখলো সোফায় ফোনটা রেখে গিয়েছে। শ্রাবণ ফোনটা হাতে নিয়ে আবার উপরে এলো। নিজের রুমে আসার আগেই কি যেন শুনতে পেয়ে কাব্যের রুমের সামনে দাঁড়ালো। দরজাটা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকলো, আর যা দেখলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। কাব্যের হাতে ডিক্সের গ্লাস, তার সাথে আবার বাবার হাতেও ডিক্সের গ্লাস। শ্রাবণ এগিয়ে গিয়ে বলল, তোমরা দুজনে এখানে কি শুরু করেছ? আর তুমি বাবা তুমি? তৌকির চৌধুরী শ্রাবণের হাত ধরে পাশে বসিয়ে আরও একটা গ্লাস এগিয়ে দিলেন আর বললেন, আজ বাবা ছেলে একটু আড্ডা দেওয়া যাক। শ্রাবণ কাব্যের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, এগুলো তুই এনেছিস? না, বাবা এনেছে। তৌকির চৌধুরী ছোট ছেলের দিকে তাকিয়ে রইলেন। তিনি এসে দেখছিলেন কাব্য ড্রিঙ্কসের বোতল নিয়ে এসেছে, আর এখন কাব্য নিজের দুষ্টে থাকতে বড় ভাইয়ের সামনে এমন মিথ্যে বলল। তৌকির চৌধুরী বড় ছেলের সামনে ছোট ছেলেকে বাঁচাতে নিজেই বললেন, হ্যাঁ শ্রাবণ, আমি নিয়ে এসেছি। কাব্য খেতে চাইনি, আমি জোর করেছি। শ্রাবণ তীব্র দৃষ্টিতে তাকালো কাব্যর দিকে। কাব্য মাথা ডাবনা নাড়ালো। শ্রাবণ হাতে থাকা গ্লাসটা ডগডগ করে খেয়ে নিল। অল্পতে যেন তৃষ্ণা মিটল না, তাই পুরো বোতলটা হাতে নিল। তৌকির চৌধুরী বড় ছেলের দিকে অবাক চোখে তাকালেন। এদিকে হিয়া উঠে বসে আছে। শ্রাবণের সেই দিকে বিছানায় কেন যেন খুঁজে পাচ্ছে না। 1 ঘন্টা হয়ে এলো। একটু পরে আবার শ্রাবণ রুমের দরজা ঠাস করে খুলে ভিতরে এলো। হিয়া সেই দিকে তাকালো। আপনি কোথায় ছিলেন এতক্ষণ? শ্রাবণ দরজা লাগিয়ে দিয়ে বিছানায় এসে উবু হয়ে শুয়ে পড়লো। হিয়া শ্রাবণের পিঠে হাত রেখে বলে উঠল, এই যে কি হলো, কিছু বলছেন না? কোথায় ছিলেন আমাকে একা রেখে? শ্রাবণ হিয়াকে জোরপূর্বক শুয়ে নিজে উপরে উঠে গলায় মুখ গুজে শুয়ে পড়লো। হিয়া টের পেল শ্রাবণের থেকে অন্যরকম কিছু একটা স্মেল আসছে। বুঝতেও পারলো না শ্রাবণ কি খেয়েছে। হিয়া তখন মনে পড়লো কাব্যের কথা। কাব্যকে সেদিন জিজ্ঞাসা করেছিল শ্রাবণ সিগারেট খায় কিনা। কাব্য না করেছিল আর বলেছিল তার বড় ভাই এই সস্তা জিনিস খায় না, দামি জিনিস খায়। হিয়া একটু বুঝতে পারছে শ্রাবণ কোন জিনিস দামি খেয়েছে। সকালবেলা শ্রাবণের ঘুম ভাঙতেই ফোনটা হাতে নিয়ে দেখলো কয়টা বাজে। সকাল তখন 8টা বাজে। শ্রাবণ চোখে মুখে হাত দিয়ে উঠে বসলো। তড়াক করে চোখ খুলে হিয়াকে ডেকে আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো মুছছে। শ্রাবণ কপাল কুঁচকে বিছানা থেকে নামলো। হিয়ার পিছনে এসে দাঁড়ালো। হিয়া আয়নার সামনে শ্রাবণকে দেখতে পেয়ে ওর পিছনে এসে দাঁড়ালো। হিয়া মাথার শয়তানি বুদ্ধি এলো, শ্রাবণকে একটু ঘাবড়ে দেওয়া যাক। হিয়া শ্রাবণের দিকে ঘুরে লাজুক লাজুক হাসলো। শ্রাবণ ভাবুক হয়ে নিজের দিকে একবার তাকালো। রাতে যেমন অবস্থা ছিল এমনই তো আছে সব কিছু। তাহলে হিয়ার সকালবেলা গোসলের কারণ কি, আর এমন লাজুক লাজুক হাসার কারণ কি? তবে কি কোনো ভুল করে বসেছে? কিন্তু কোনো ভুল হলে ড্রেস থাকতো না তো, সব তো ঠিকই আছে। শ্রাবণ থতমত গলায় বলে উঠল, কি ব্যাপার, তুমি এত সকালে গোসল দিয়েছো কেন? হিয়া লাজুক কণ্ঠে হেসে বলল, আপনিই তো জানেন, আমি কি করে জানি? আমি জানি। হিয়া শ্রাবণকে সরিয়ে দিয়ে বিছানার দিকে এগিয়ে যেতে যেতে বলল, উফ, এখন কিচ্ছু জানে না, নিজে গোসল করাতে বাধ্য করেছে আর এখন কিচ্ছু বুঝতে পারছে না। শ্রাবণ এগিয়ে এসে হিয়াকে নিজের দিকে ঘুরিয়ে বলল, কি করে বলো না, খুব বেশি কিছু করে ফেলেছি নাকি? আপনি জানেন না কি করেছেন? জানলে কি আর তোমায় বলি? উফ, সরুন, লজ্জা লাগছে বলতে। শ্রাবণ চিন্তিত গলায় বলে উঠল, রাতে কি তোমার কাছাকাছি গিয়েছিলাম? না মানে বাসর করে ফেলেছি কি? হিয়া অবাক না হয়ে পারল না। বাসর করলেই বাকি, এমন করার কি আছে? যদি বাসরই করে ফেলেন তাহলে এত চিন্তা কেন? চিন্তা কি শুধু শুধু করছি? কারণও আছে। কি কারণ? শ্রাবণ বিছানায় বসে বলল, প্রথম বাসর সজ্ঞানে করা উচিত ছিল, এমন নিষেধ ঘুরে করার ইচ্ছা ছিল না। হিয়া বলল, ইচ্ছা টিচ্ছে কোনো কাজ হবে না, বাসর করেই ফেলেছেন। শ্রাবণ অবাক কণ্ঠে বলল, আর ইউর সিরিয়াস? খুব সিরিয়াস, কিন্তু আমার তো মনে হচ্ছে না। হিয়া খিলখিল করে হেসে উঠল। শ্রাবণ ঘাবড়ে গিয়েও ঘাবড়ে গেল না, কারণ নিজের প্রতি অনেক কনফিউজ আছে। হিয়া তখন কাছে এসে বলল, কিচ্ছু করেনি, আমি মজা করছি। উফ, আগে বলবে তো, ভয় পেয়ে গিয়েছিলাম। আর এত সকালে গোসল দিয়েছো কেন? হিয়া সোজা বলে দিল, আপনি রাতে কি খেয়ে এসেছিলেন? কি বাজে গন্ধ, ভোরের আগ দিয়ে বমি পর্যন্ত করেছে, তাই মাথাটা ঠান্ডা করতে একেবারে শাওয়ার নিয়ে বের হয়েছি। উফ। শ্রাবণ উঠে ওয়াশরুমে চলে গেল। সেও শাওয়ার নিয়ে বের হয়। হিয়া চুলগুলো হালকা শুকিয়ে বেঁধিয়ে রুম থেকে বের হয়। শ্রাবণ জামা কাপড় পরে রুম থেকে বের হয়। শ্রাবণ সিঁড়ির কাছে এসে
দেখলো হিয়া সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। হিয়ার কাছে এসে বলল, কি হলো, নিচে নামোনি? না, নামবো না, চলুন। চলো। দুজনে নিচে নেমে এসে সকালের খাবার খেতে টেবিলে বসলো। তৌকির চৌধুরী এলেন, কাব্য এখনো আসেনি। সাহেবা চৌধুরী ফাতেমা বেগমকে বললেন কাব্যকে ডেকে আনতে, তিনি যাবেন। এই সময় শ্রাবণ বলে উঠল, আন্টি থাক, ওকে ডাকতে হবে না, অনেক রাত জেগেছে, ঘুমায়নি, ঘুমাক। ঠিক আছে। সাফিয়া চৌধুরীও শ্রাবণের ওপর আর কোনো কথা বলল না। শ্রাবণ খেতে শুরু করলো। তৌকির চৌধুরী শ্রাবণকে বললেন, শ্রাবণ, পরশু থেকে অফিস খোলা, চাইলে তুমি হিয়াকে নিয়ে ওর বাসায় দিয়ে ঘুরে আসতে পারো। শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে বলল, যাবে। হিয়া একবার তৌকির চৌধুরী আর সাফিয়া চৌধুরীর দিকে তাকালো, আবার শ্রাবণের দিকে তাকিয়ে বলল, উঠল, আপনার ইচ্ছা। শ্রাবণ গম্ভীর কণ্ঠে বলে উঠল, বিকেলে যাব। ঠিক আছে। শ্রাবণ খাওয়া শেষ করে উপরে চলে যায়। হিয়া খাবারে খেয়ে ওপরে আসতে চেয়েও আসে না। অতঃপর বাগানে চলে গেল। বাগানে এসে আশেপাশে ফুল গাছগুলো দেখছিল। ও নিজেও তো ছাদে ফুল গাছ রোপণ করেছে। ও না থাকায় হয়তো এগুলো এখন ওর আম্মুই দেখাশোনা করছে। আরেকদিনে হিয়া খুশি লাগছে। বিকালে শ্রাবণ ওকে নিয়ে বাড়িতে যাবে। হিয়া আর শ্রাবণ দুজনে কাউকে না জানিয়ে হামিদ শিকদারের বাসায় এলেন। হিয়া মূলত জানানি তার মা বাবাকে রিয়াকশন দেখতে। হিয়া দারোয়ান আঙ্কেলের সাথে কথা বলে ওপরে আসে। হিয়া ওদের ফ্ল্যাটের কলিং বেল বাজালো আর শ্রাবণকে বলল, দেখছেন, আমার জন্য আগে উপরতলায় ভাড়া থাকতে এসেছিলেন, আর এখন জামাই হয়ে আমাদের ঘরে যাবেন। শ্রাবণ হেসে বলল, সব তো আপনার জন্যই। হামিদা বেগম দরজা খুলে দিয়ে আর শ্রাবণকে দেখে হাসি মুখে বললেন, তোমরা এই সময়ে এসো এসো, ভিতরে এসো। দুজন ভিতরে ঢুকলো। হামিদা বেগম মেয়ে আর মেয়ের জামাইয়ের আগমনে কি যে আপ্যায়ন করবেন সেটা নিয়ে মরিয়া হয়ে উঠলেন। সাথে হিয়াও কাজে লাগতে লাগলো হাতে। এর মাঝে হিয়ার আম্মুর ফোন দিয়ে নেহাকে কল দিয়ে আসতে বলল। মিনিট 20 পর নেহা চলে এলো। ড্রয়িং রুমের সামনে শ্রাবণকে দেখে নেহা টুকটাক কথা বলল। কথার মাঝে নেহার চোখ জোড়া কাব্যকে খুঁজছে। মাহিমা বেগম ড্রয়িং রুমে আসতেই নেহা জিজ্ঞাসা করলো, আন্টি, তোমার মেয়ে কোথায়? রুমে আছে, যা কথা বলে আয়। তুই এসেছিস বলে দেখ কত খুশি হয়। নেহা চলে গেল। হিয়ার কাছে এসে রসিকতার সুরে বলে উঠল, কিরে, শুধু কি জামাইকেই নিয়ে এসেছিস, তোর দেবর আসেনি? হিয়ার সাথে সাথে তাল মিলিয়ে বলল, তোর হঠাৎ আবার আমার দেবরকে মনে পড়লো কেন? প্রেম টেম করবি নাকি? নেহা হিয়ার কাঁধে হালকা চাপড় মেরে বলে উঠল, ছি, কি বলছিস, তোর দেবর হয়? এখন বল, কেমন আছিস? ভালো, তুই? হিয়া হেসে বলল, জামাই নিয়ে ভালো না থেকে পারি বল। ও আচ্ছা, তোর তো ফোন আসেনি? না রে, ফোনটা ডিসপ্লে চলে গিয়েছে। নেহার মুখটা নিমিষে ছোটো হয়ে গেল। ফোনটা চেয়েছিল কাব্যর নাম্বারটা নিতে, কিন্তু হিয়া ফোনটাই নিয়ে আসেনি। সন্ধ্যার পরে হিয়া তার মায়ের সাথে কিচেনে ছিল। হঠাৎ শ্রাবণ হাই তুলে হিয়াকে ডাকতে শুরু করলো, হিয়া, হিয়া, একবার রুমে এসে তো। হিয়া ঝড়ের গতিতে এলো। এসে দেখলো শ্রাবণ রেডি হচ্ছে। হিয়া জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে উঠল, কোথায় যাচ্ছেন? রেডি হও। এখন আবার কোথায় যাব? শ্রাবণ চুলগুলো ঠিক করতে করতে বলল, যাকে মারলাম, মানে মিরাজকে দেখতে হসপিটালে যাব। হিয়া নাক মুখ কুচকে বলে উঠল, কি, তাই বলে আমরা যাব? শ্রাবণ এগিয়ে এসে বিছানায় বসে বলল, কথা না বাড়িয়ে রেডি হও তাড়াতাড়ি, দরকার আছে বলেই এখন যাচ্ছি। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।